retroperitoneal location just ventral to the vertebral column and can extend from the head region to the posterior abdomen as one organ, or স্যার it can have distinct head and trunk. স্যার আপনার কথা খুব আস্তে শোনা স্যার যাচ্ছে। আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। এখন শোনা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো কিডনিটাকে আমরা বুঝতে পারবো যে দেখো এখানে কিডনি দেখা যায়, ঠিক আছে? তো এই অংশটা দেখে একটু মোটা, হ্যাঁ, এবং আস্তে আস্তে এই অংশটা পেছনের দিকে একটু চিকন হয়ে গেছে। তো এটা হচ্ছে জাস্ট কিডনির লোকেশনটা বা পজিশনটা কোথায়? এটা হচ্ছে অ্যাবডোমেনের তোমার উপরের দিকে, ঠিক আছে, জাস্ট ভার্টিক্যাল কলামের নিচে, ventral to the vertebral column and can extend from the head region to the posterior abdomen as one organ, or it can have distinct head and trunk region. এই কিডনিটা সাধারণত একটা অর্গানও হতে পারে, অথবা কিডনিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, হেড এবং ট্রাঙ্ক, দুইটা রিজিয়ন আমরা ভাগ করতে পারি, কোনটা হেড এবং কোনটা ট্রাঙ্ক। এই যে দেখো এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার কিডনি, আর এই পাশে দেখা যায় একদম পুরো এক প্যারালাল যেটা দেখা যায় রক্তের মতো, ঠিক আছে? এটা হচ্ছে কিডনি। এইগুলা কি বুঝতে পারো যে হোয়াইটিশ, এটা যে এখানে দেখা যাচ্ছে দুইটা স্যার ওভারি। স্যার ওভারি। ওভারি স্যার গোনাড হতে পারে স্যার। কি এটা হচ্ছে টেস্টিস, হ্যাঁ? ওভারি থাকলে সাধারণত তুমি উপর থেকে ডিমগুলো বোঝা যেত, হ্যাঁ? জি স্যার। জি স্যার। তো এগুলো হচ্ছে মিল্ক মতো, দুধের মতো মিল্ক বোঝা যায়, এইগুলো হচ্ছে তোমার টেস্ট, হ্যাঁ? ওভারি বলে তোমরা বুঝতে পারবে। The kidneys of fishes are paired. কিডনিটা জোড়া হিসেবে থাকে, longitudinal structure, লম্বালম্বি একটা স্ট্রাকচার থাকে, that lie above the body cavity. এটা কি থাকে? বডি ক্যাভিটির উপর দিকে থাকে, ventral to the vertebral column, vertebral column এর জাস্ট নিচে, and dorsal aorta, এবং dorsal aorta এবং vertebral column এর নিচে থাকে, just outside the peritoneum. এবং পেরিটোনিয়ামের বাইরে, যে পেরিটোনিয়াম হচ্ছে বডি ক্যাভিটি যেটা আছে, পেরিটোনিয়াম এর তোমার বাইরে, commonly reddish brown, pulpy and bloody when broken open. তার মানে এটা হচ্ছে রেডিশ কালার, পালপি হতে পারে and bloody when broken open. যদি কিডনিটা আমরা কোনোভাবে একটু ভেঙে ফেলি বা কোনোভাবে যদি রাপচার করি, তখন সেটাতে এটা ব্লাডি মনে হবে, ঠিক আছে? Each kidney drains to the exterior through a duct. এই প্রত্যেকটা কিডনি একটা বাইরের দিকে একটা ডাক্ট দিয়ে তোমার সংযোগ হয়ে বাইরের দিকে চলে যায়। Each kidney drains to the exterior through a duct that may fuse caudally into a single duct or into an elongated sinus. এই দুইটা কিডনি একসাথে এসে তোমার একটা নালিকার সাথে মিলে যায়, এখানে যে নালিকা, ঠিক আছে? এবং একটা সিঙ্গেল ডাক্ট হতে পারে অথবা একটা elongated লম্বালম্বি একটা সাইনাসের মতো হয়, ঠিক আছে? এইভাবে সাধারণত কিডনির যে সিক্রেশন গুলো আছে বা এক্সক্রিশন যেটা হয়, কিডনির মধ্যে যে ফিল্ট্রেশন যেটা হয়, তো ফিল্ট্রেট গুলা সাধারণত এখান থেকে একটা নাগে বের হয়ে আসে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইথিওলজি পড়েছিলাম যে কিডনি সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে প্রোনেফ্রিক কিডনি আর হচ্ছে মেসোনেফ্রিক কিডনি, তোমাদের মনে আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রোনেফ্রিক কিডনি, মেসোনেফ্রিক কিডনি, এই দুইটার পার্থক্য সাধারণত ইথিওলজিতে আসে, অনেক সময় আবার ফিজিওলজিতে আসে। কিডনিজ, টাইপস অফ কিডনি অন দ্য বেসিস অফ স্ট্রাকচার। আমরা যদি স্ট্রাকচারের কথা চিন্তা করি, তাহলে সাধারণত আমরা কিডনিকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোনেফ্রিক কিডনি আর হচ্ছে মেসোনেফ্রিক কিডনি। Pronephric kidney is in this type. Anterior funnels lead directly from body cavity to the pronephric duct by the way of pronephric tubules. ঠিক আছে, মনে রাখতে হবে। Anterior funnels lead directly from body cavity to the pronephric duct by the way of pronephric tubules. Fishes have pronephric kidney at early stage. মাছের আর্লি স্টেজে সাধারণত প্রোনেফ্রিক কিডনি দেখা যায়, বাট ইন অ্যাডাল্ট ইট ইজ রিপ্লেস। যখন অ্যাডাল্ট হয় সেটা মেসোনেফ্রিক কিডনি দিয়ে তোমার রিপ্লেস হয়ে যায়। In hagfishes, pronephric kidney is functional at all stages of life. হ্যাগফিশের ক্ষেত্রে কি হয়? প্রোনেফ্রিক কিডনি তার সারা জীবন প্রোনেফ্রিক হিসেবে থাকে, মেসোনেফ্রিকে রিপ্লেস হয় না।
আর মেসোনেফ্রিক কিডনি হচ্ছে ইন দিস টাইপ ফানেলস ওপেনিং ইনটু বডি ক্যাভিটি আর অ্যাবসেন্ট। ঠিক আছে, বডি ক্যাভিটিতে তোমার সরাসরি বডি ক্যাভিটিতে যায় না, এটা অ্যাবসেন্ট, বাট ইনস্টিড ব্রাঞ্চেস অফ মেসোনেফ্রিক ডাক্ট, এটার পরিবর্তে কি হয়, মেসোনেফ্রিক ডাক্টের যে ব্রাঞ্চ গুলো হয় the mesonephric tubule বলা হয়, যে mesonephric tubule বলছে each possess an enlarged side line end, প্রত্যেকটার মধ্যে একটা প্রশস্ত একটা ব্লাইন্ড এন্ড থাকে which is called Bowman's capsule, যার মধ্যে সাধারণত এটাকে Bowman's capsule বলা হয়। it draining tubules, এটা তোমার কি টিউবিউল থেকে যে ড্রেনিং গুলো আসে সেটা hence they go via the kidney duct towards the exit, এবং এর মধ্যে সাধারণত এইগুলো বডি বাইরে বের হয়ে যায়। এখানে হচ্ছে তোমার generally in fishes the tubules of the anterior region become functional in early life and are designated as pronephros, এটাকে pronephric বলে। and the tubules present in the posterior regions take up excretory functions throughout life. This region of the functional tubules is known as mesonephros। ঠিক আছে, এটাকে mesonephros বলা হয়। আমি আরেকটু দেখি তোমাদের এই যে দেখো প্রোনেফ্রস, মেসোনেফ্রস আর হচ্ছে মেটানেফ্রস। ঠিক আছে, জি স্যার। এইভাবে বুঝবা প্রোনেফ্রিক কিডনি, মেসোনেফ্রিক। এই যে দেখো এই যে প্রোনেফ্রস, এই যে প্রোনেফ্রিক ডাক্ট যেটা আছে, ঠিক আছে, এই ডাক্টের তোমার ওপেনিং গুলা সরাসরি তোমার বডি ক্যাভিটিতে আসে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। বডি ক্যাভিটি, এখানে প্রোনেফ্রিক ডাক্টের যে টিউবিউল গুলো আছে, এই প্রোনেফ্রিক টিউবিউল গুলো সরাসরি তোমার এর ওপেনিংটা হচ্ছে এটা ইয়ের মধ্যে, বডি Body ক্যাভিটি। cavity। এখানে দেখো এই যে প্রোনেফ্রিক তোমার এই যে নেফ্রোস্টোম গুলা, এদের যে ওপেনিং গুলা, মেসোনেফ্রিক ডাক্ট যেগুলো আছে, এই মেসোনেফ্রিক ডাক্ট গুলা কিন্তু তোমার আগে ব্রাঞ্চিং হয়ে এর গায়ে তোমার এই যে কি হচ্ছে, গ্লোমেরুলাস তৈরি হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এই গ্লোমেরুলাস গুলা সরাসরি কিন্তু তোমার বডি ক্যাভিটিতে সংযুক্ত না। ঠিক আছে, ঠিক আছে, এখানে গিয়ে গ্লোমেরুলাস হয়ে তারপরে ওখান থেকে তারাই সংযুক্ত। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই পার্থক্য। তোমরা যখন এটার সাথে এই দুইটা ছবির সাথে ওইটা মিলিয়ে দেখবে, যেমন বলা হচ্ছে প্রোনেফ্রিক in this type of pronephric, in this type anterior funnels lead directly from body cavity to the pronephric duct by the way of pronephric tubule। ঠিক আছে, এবং মেসোনেফ্রিক হচ্ছে funnels opening into body cavity as absent, এটা বডি ক্যাভিটিতে অ্যাবসেন্ট হয় না, বাট ইন শীটের পরিবর্তে ব্রাঞ্চেস অফ মেসোনেফ্রিক ডাক্ট, মেসোনেফ্রিক ডাক্টের যে ব্রাঞ্চিং গুলো সেগুলো কি হয়, যাদেরকে মেসোনেফ্রিক টিউবিউল বলা হয়। স্যার 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 আমারটাও স্যার। আচ্ছা স্যার, স্যার স্যার এখানে আছে স্যার কেউ? যদি কাউকে পান দিয়ে দেন স্যার, সমস্যা নাই। আর আমি কালকে ঢাকায় আসবো এমনি, কিন্তু ঢাকায় আসলে আপনার সাথে স্যার দেখা করতে পারি কিনা যদি পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। আসসালামু আলাইকুম। এই যে দেখো এখানে বলছে ফানেলস ওপেনিং ইনটু বডি ক্যাভিটি আর অ্যাবসেন্ট। তোমরা ওই দুইটা ছবির সাথে কথাগুলো মিলে নেবে যে ওপেনিং ফানেল হচ্ছে ওপেনিং ইনটু দ্য বডি ক্যাভিটি, এটাতে সরাসরি বডি ক্যাভিটিতে যায় না, বাট ইনস্টিড পরিবর্তে কি হয়, ব্রাঞ্চেস অফ মেসোনেফ্রিক ডাক্ট, যে মেসোনেফ্রিক ডাক্টের যে ব্রাঞ্চিং গুলো আছে তাদেরকে কি বলা হয়, দ্য মেসোনেফ্রিক টিউবিউলস। ইচ পজেস এন, প্রত্যেকটা কি ধারণ করে, ইচ পজেস এন এনলার্জ ব্লাইন্ড ইউজ, প্রত্যেকটা সামনের দিকে একটা তোমার বদ্ধ একটা অংশ থাকে, হুইচ ইজ কল্ড বোমেন্স ক্যাপসুল।
যাদেরকে বোমেন্স ক্যাপসুল বলা হয়। ইট ড্রেনিং টিউবিউলস, এটা কি করে যে টিউবিউলের যে ড্রেনিং গুলো আছে হেন্স দে গো ভায়া দ্য কিডনি ট্র্যাক্ট টুয়ার্ডস দ্য কিডনি। এটার মাধ্যমে তোমার এই বোমেন্স ক্যাপসুল যেগুলো আছে ওখান থেকে ওরা তোমার ছেকে, ঠিক আছে, এদের যে প্রোডাক্ট গুলা যেগুলো আছে কিডনির মধ্যে যেগুলো আছে এগুলাকে বোমেন্স ক্যাপসুলের মধ্যে ছেকে তারপরে এগুলা নালীর মাধ্যমে কিডনি ডাক্টের মাধ্যমে বাইরে বের করে নিয়ে আসে। বুঝতে পারছো? মানে পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে বডি ক্যাভিটিতে সরাসরি উন্মুক্ত, আরেকটা হচ্ছে বডি ক্যাভিটিতে মেসোনেফ্রিক। সেটা হচ্ছে বডি ক্যাভিটিতে সরাসরি উন্মুক্ত না, এই বডি ক্যাভিটির পরিবর্তে এখানে কি হয়, এদের তোমার বোমেন্স ক্যাপসুল গ্লোমেরুলাস থাকে, ঠিক আছে, গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল থেকে এইগুলা তোমার ছেকে তারপরে ওখান থেকে এদেরকে তোমার বাইরে বের করে নিয়ে আসে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখবো যে টাইপস অফ কিডনি অন দ্য বেসিস অফ কনফিগারেশন। হ্যাঁ, আমরা যদি এদের আকৃতি অনুযায়ী দেখি তাহলে কিডনিটাকে কয়টা ভাগে ভাগ করতে পারি। টাইপ 1, the two sides of the kidney are completely fused throughout। এই যে তোমার টাইপ 1 মানে এই ছবিটা দিকে তাকাও, এই যে দুই পাশে হচ্ছে তোমার উপরের অংশটা একটু মোটা হয়, নিচের দিকে আস্তে আস্তে চিকন হয়, কিন্তু এখানে কি হচ্ছে, the two sides of, এখানে এই যে দুইটা সাইড আছে, এটা একটা সাইড, এটা একটা সাইড, এটা বুঝতে পেরেছো? এবং এই দুইটা স্যার। অংশ কিন্তু একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তোমার একসাথে রয়েছে, তারপরে কিন্তু তোমার লাগানো, ঠিক আছে, ফিউজড। দ্য টু সাইডস অফ দ্য কিডনি আর কমপ্লিটলি ফিউজড থ্রু আউট। কিন্তু তোমার এরা একটু আলাদা মনে হলো, এটা কিন্তু একটা আরেকটার সাথে লাগানো। বুঝতে পারছো? একটা আরেকটার জি সাথে স্যার। লাগানো। টু সাইডস অফ দ্য কিডনি আর কমপ্লিটলি ফিউজড থ্রু আউট, নো ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন ট্রাঙ্ক এন্ড হেড। এটাকে আমরা ট্রাঙ্ক এবং হেড কিডনি যে দুইটা অংশ আছে এটাকে আমরা কি করতে পারি না, আলাদা করতে পারি না, দুইটা একসাথে লাগানো থাকে। এবং এই ধরনের কিডনি গুলা থাকে হেরিং এ, যেমন ক্লুপিডি, হেরিং জাতীয় মাছে সাধারণত এই ক্লুপিডি ফর্মিসের গ্রুপের যে মাছগুলো আছে এদের মধ্যে ক্লুপিডি ফ্যামিলি। তারপর হচ্ছে টাইপ 2, যে তারপরেরটাই, বুঝতে পারছো? এটা এবং এখানে দেখো এই অংশটাকে বলা হয় মাঝখানে তোমার প্রশস্ত, এটাকে বলে ট্রাঙ্ক কিডনি। তারপর হচ্ছে এই পাশে দুইটা ছিদ্র মতো আছে, এটাকে বলে কর্পাসস অফ স্টেনিয়াস, ঠিক আছে? দ্য মিডল এন্ড পোস্টেরিয়র পোরশনস ওয়ানলি আর ফিউজড। এর হচ্ছে কি মাঝখানের অংশ এবং পেছনের অংশগুলো একসাথে লাগানো থাকে, হচ্ছে ওয়ানলি আর ফিউজড। ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন হেড এন্ড ট্রাঙ্ক কিডনি। এবং এই যে হেড এবং ট্রাঙ্ক কিডনির মধ্যে তোমার পার্থক্য দেখা যায়, যে হেড কিডনি এবং ট্রাঙ্ক কিডনি এই দুইটা কিডনির মধ্যে সাধারণত ক্লিয়ার তুমি পার্থক্য বুঝতে পারবা, হেড কোন অংশটুকু হেড এবং কোন অংশটুকু ট্রাঙ্ক, এটাকে ক্লিয়ার বোঝা যায়, ঠিক আছে? দ্য মিডল এন্ড পোস্টেরিয়র পোরশনস only are fused, clear distinction between head and trunk। এটা হচ্ছে প্রোটোসিডি, ঠিক আছে, যেমন মেরিন ক্যাটফিশ, এটা হচ্ছে প্রোটোসিডি অ্যাঙ্গুইলিটি। স্যার 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 ইয়ে স্যার, জি স্যার, স্যার সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, the middle and posterior portions only are fused, clear distinction between head and trunk। এটা হচ্ছে তোমার প্রোটোসিডি, মেরিন ক্যাটফিশ, অ্যাঙ্গুইলিটি, ইলস। ইলের ক্ষেত্রে তোমার এই ধরনের কিডনি তুমি দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তারপর তাহলে হচ্ছে তোমার, হ্যাঁ বলো। এদের আলাদা কোনো নাম নেই স্যার, যে টাইপ 1 টাইপ 2 এগুলো? এটা আসলে মানে এইভাবেই তোমার এটা নামকরণ করা, বুঝছো? যে জি স্যার। কত ধরনের পাওয়া যায়, এদেরকে আলাদা কোনো নির্দিষ্ট ভাবে কোনো স্পেসিফিক্যালি নেমিং হয় নাই, শুধুমাত্র কত টাইপটা কনফিগারেশন অনুযায়ী কত ধরনের এই টাইপটাই তোমার এখানে এক্সপ্লেন করা হয়। আচ্ছা, জি টাইপ স্যার। 3 তে দেখো, দেখো এটা হচ্ছে তোমার টাইপ 3, পোস্টেরিয়র পোরশন ওয়ানলি ইজ ফিউজড। এর পেছনের অংশটা একসাথে তোমার আটকা জোড়ানো লাগানো থাকে। এন্টেরিয়র পোরশন রিপ্রেজেন্টেড বাই টু স্লেন্ডার ব্রাঞ্চেস। এবং এর উপরের অংশে কি থাকে, দুইটা স্লেন্ডার চিকন দুইটা তোমার ব্রাঞ্চ থাকে। ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন হেড এন্ড ট্রাঙ্ক কিডনি। এবং এখানে দেখা যায় যে এটা হচ্ছে হেড কিডনি, উপরে যে তোমার দেয়া আছে এটা হচ্ছে হেড কিডনি, আর এইগুলো হচ্ছে তোমার এটা হচ্ছে ট্রাঙ্ক কিডনি। তাহলে কি বলছে, ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন হেড এন্ড ট্রাঙ্ক
trunk kidney. Most marine fishes have this type of kidney. Maximum marine fishes সাধারণত এই ধরনের kidney দেখা যায়। Phalonidae, gill fishes, Scopelidae, তোমার lantern fishes, Mugilidae, এটা হচ্ছে mollets, আর হচ্ছে Scombridae হচ্ছে mackerel। এইগুলোতে সাধারণত এই টাইপ 3 কিডনি পাওয়া যায়। আচ্ছা, টাইপ 4 হচ্ছে কিডনি ইজ নট রিকগনাইজড। হেড কিডনি, এদের যে হেড কিডনিটা আছে, এই হেড কিডনিটা তোমার রিকগনাইজ করা যায় না। এটা হচ্ছে সিগনেথিডি, সি হর্স এবং পাইপ ফিশ। সি হর্স এবং পাইপ ফিশে সাধারণত এই ধরনের কিডনি পাওয়া যায়। তারপরে কিডনি 5, ঠিক আছে, দেখো কেমন দুইটা পাতা, কচি পাতার মতো গাছে যেমন হয়। The two kidneys are completely separate. এদের ক্ষেত্রে কি হয়, তোমার কিডনি দুইটা কমপ্লিটলি সেপারেট হয়, যেমন হচ্ছে লোপিডি, অ্যাংলার্স, ঠিক আছে, যারা অ্যাংলার্স আছে এদের দেখা যায়। টাইপ ইন কেস অফ ফ্রেশ ওয়াটার ফিশ, এখন আমরা দেখবো যে এখন দেখলে আমরা মোটামুটি যত ধরনের মাছ আছে তাদের কিডনিটা সাধারণত 5 ধরনের কিডনি হয়ে থাকে, ঠিক আছে, এবং কোনটার কি ধরনের শেপ এবং এদের এক্সাম্পল কি, এই জিনিসগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, কোন মাছে সাধারণত কি ধরনের কিডনি পাওয়া যায়। তারপর হচ্ছে type in case of freshwater fish. According to Ogawa 1961, most of the freshwater teleus can be grouped into the first 3 of the above 5 groups described above. এখন এই যে ওগাওয়া 1961 এ যেটা সে পেয়েছে সেটা হচ্ছে যে ফ্রেশ ওয়াটারে যত ধরনের মাছ আছে তাদের যে কিডনি যে প্রকার, ওই কিডনি গুলো সাধারণত এখানে আমরা যে 5টা প্রকার বললাম এর মধ্যে প্রথম 3টা গ্রুপের মধ্যে, 3 টাইপের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে। যেমন হচ্ছে টাইপ 1 হচ্ছে সালমোনিডি, সালমন এন্ড ট্রাউট, টাইপ 2 হচ্ছে সিপ্রিনিডি, কার্পস এন্ড মিনোস, এন্ড টাইপ 3 হচ্ছে সিপ্রিনোডন্টিডি, এটা হচ্ছে কিলি ফিশেস, গ্যাস্টেরোস্টেডি, আর হচ্ছে তোমার কটিডি, ঠিক আছে। এই 3 ধরনের সাধারণত ফ্রেশ ওয়াটার ফিশে যত ধরনের মাছ পাওয়া যায় তারাই সাধারণত এই 1 2 3 টাইপ 1 2 3 এই ধরনের কিডনি পাওয়া যায়। The kidneys occupy dorsal position in the body cavity and is placed just ventral to the vertebral column. In teleus, the kidney is distinguished into head and trunk regions clearly discernible in calves. Head kidney is non-excretory and endocrine in function, whereas trunk kidney, posterior kidney is excretory in function. এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা তোমাদের জানতে হবে যে কিডনিকে যদি আমরা হেড এবং ট্রাঙ্ক দুইটা অংশে ভাগ করতে পারি তাহলে দেখা যায় যে দুইটা দুই রকম ফাংশন। হেড কিডনিটা কি হয়, নন এক্সক্রিটরি, হেড কিডনির মাধ্যমে সাধারণত এক্সক্রিশনটা হয় না, এন্ডোক্রাইন ইনফ্যাকশন, এই কিডনির যে এন্ডোক্রাইন যে বিভিন্ন ফাংশন গুলা থাকে এইগুলা করে থাকে তোমার হেড কিডনি। whereas trunk kidney অথবা posterior kidney is excretory in nature, তাদের কাজ হচ্ছে মাছের এক্সক্রিশনটা করা। বুঝতে পারছো? জি স্যার। জি জি স্যার। স্যার। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, হ্যাঁ, তোমাদের হয়তো ভাইবাতে বা সবকিছু জিজ্ঞেস করবে। একটা ইনফরমেশন হচ্ছে যে কিডনির কালার কেমন, কিডনির পজিশনটা কোথায়, কিডনির টাইপ কত ধরনের হতে পারে, কোন মাছে সাধারণত কি ধরনের কিডনি পাওয়া যায়, তারপরে হচ্ছে যে কিডনির সাধারণত কয়টা অংশ, ঠিক আছে, হেড কিডনি, ট্রাঙ্ক কিডনি, আর হচ্ছে প্রোনেফ্রিক কিডনি, মেসোনেফ্রিক কিডনির মধ্যে পার্থক্য কি, তারপর হচ্ছে হেড কিডনি ফাংশন কি, ট্রাঙ্ক কিডনি ফাংশন কি। বুঝতে পেরেছো? পারা যাবে জি তো স্যার। সব? জি জি স্যার স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। The peculiarities are mentioned as follows. কিছু কিডনি তোমার peculiarities আছে, যেমন হচ্ছে the head kidney is endocrine in nature, আমরা আগে বললাম। It has interrenal gland homologous to adrenal cortex of the mouse. এই হেড কিডনির মধ্যে কি থাকে, it has interrenal gland থাকে, এবং যেটা কিসের মতো, homologous to adrenal cortex of mammal, ম্যামালের adrenal cortex এর যে ফাংশন সাধারণত এটা কাজ করে। It has chromaffin cells, এই হেড কিডনির মধ্যে chromaffin cell থাকে, also which are similar to the adrenal medulla of mammals, যেটা কাদের মতো, তোমার adrenal medulla যেটা আছে ম্যামালের তাদের মতো। In the kidneys are embedded yellow bodies called, ডিসেকশন করবা, করার পরে দেখবা কিডনির মধ্যে কিছু কিছু গোটা গোটার মতো দেখা যাবে তোমার ইয়েলো কালার। In the kidneys are embedded, মানে মোটরের দানার মতো ভিতরে থাকে বা আরো ছোট হতে পারে। শুনতে পাচ্ছ? জি স্যার। এই যে কিডনির মধ্যে দেখবা যে অনেক সময় নিচের দিকে দানাদার কিছু
জিনিস থাকে। এটার ফাংশন তোমার এন্ডোক্রাইন। হেড কিডনি ইজ দ্য সাইট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্লাড। হেড কিডনিতে কি হয়? কিডনি কিন্তু তোমার ব্লাড ফরমেশনের একটা ঠিক আছে। আমরা যখন তোমাদেরকে যখন ব্লাড পরিয়েছে তখন তো এই জিনিসটা অবশ্যই পরিয়েছে যে মাছের শরীরে সাধারণত কোন কোন অর্গান থেকে ব্লাড ফরমেশন হয়। জি স্যার। ঠিক আছে, এর মধ্যে কিডনির হেড অংশটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, ওখান থেকে সাধারণত ব্লাড তোমার তৈরি হয়। বোথ হেড এন্ড ট্রাঙ্ক কিডনিস কন্টেন হেটেরোটপিক থাইরয়েড ফলিকল। কি থাকে এদের মধ্যে? হেড এবং ট্রাঙ্ক কিডনি দুইটাতেই হেটেরোটপিক থাইরয়েড ফলিকল থাকে। On the basis of morphology and distinction between head kidney and trunk kidney, Ogawa classified mesenteric kidney into 5 categories. এটা আমরা আগেই দেখলাম, তাই না? যে ওগাওয়া জি স্যার। কিডনিকে 5টা ভাগে ভাগ করলো। আচ্ছা, একটু জাস্ট এ মোমেন্ট। আচ্ছা, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই এখানেই তোমার দেখো একটা একটা জায়গায় দেয়া আছে তোমার ফিগার 11 এর 3A এর তোমাদের যদি বিভিন্ন টাইপ যদি আসে তাহলে নরমালি এই ধরনের ছবি আঁকবা। ওই যে আগে যে ছবিগুলো দেয়া আছে ওইগুলো কিন্তু তোমরা আঁকতে পারবে না ওইভাবে, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখানে যে টাইপ A B C D E এইগুলো তোমার দেয়া আছে এবং এখানে এক্সটার্নাল ভিউ অফ টেলিওস্টিয়ান কিডনি এবং এর মধ্যে তোমার এক্সাম্পলও দেয়া আছে কোন কোন আছে, রেইনবো ট্রাউট, আইও, কার্প, ইল, ইয়েলো টেল, ঠিক আছে, এবং বডি ক্যাভিটি কিডনি এবং হেড কিডনি এবং টেল কিডনি, ঠিক আছে, এভাবে দেয়া আছে। ইন দ্য ফার্স্ট ক্যাটাগরি দেয়ার ইজ নো ক্লিয়ার, দরকার নাই, এগুলো আমরা আগে পড়লাম, ঠিক আছে। তারপরে এখানে একটু অল্প একটু এক্সপ্লেন করা আছে, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা তো আমরা দেখলাম যে কিডনি কিভাবে তোমার চামচ দিয়ে উঠায়, ঠিক আছে, ঠিক আছে। এরকম যদি উঠানো হয় একটা কিডনি, এটাকে যদি এরকম উঠানো হয়, উঠালে তোমার এরকম পড়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কিছু মাছে তোমার কিডনি শেপ দেয়া আছে। এখানে কিন্তু ফোর্থ টাইপ কি হয়, ফিফথ টাইপ কি হয়, এগুলো তোমার একটু ডিটেইলস দেয়া আছে, এগুলো একটু পড়ে নিবা, বুঝতে পারছো? একই জি জিনিস আমি স্যার। যেটা বললাম তার একটু ডিটেইলস পড়ে। এটা হচ্ছে তোমার এই দুইটা মাছে, যেমন এখানে দ্য স্ট্রাকচার অফ কিডনি অফ ক্লেরিয়াস ব্যাট্রাকাস, ঠিক আছে, একটা ক্লেরিয়াস ব্যাট্রাকাসের কিডনি স্ট্রাকচারটা তোমার এরকম হয়, একটা হচ্ছে হেড কিডনিটা থাকে এরকম আর ট্রাঙ্ক কিডনিটা থাকে এরকম, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ক্লেরিয়াস ব্যাট্রাকাসের কিডনি তোমাদের পরীক্ষা যদি আসে যে একটা ক্যাটফিশের বা ক্লেরিয়াস ব্যাট্রাকাসের কিডনির স্ট্রাকচারটা এরকম, আর এটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দ্য টু কিডনিস, আর এটা 11.5, এটা হচ্ছে মরফোলজি অফ কিডনি অফ লেবিউরুটিনা, একটা রুই মাছের কিডনি কেমন হয়, ঠিক আছে। এখানে দেখো হেড কিডনি, ট্রাঙ্ক কিডনি, তারপর হচ্ছে কি দেয়া আছে, মেসোনেফ্রিক ডাক্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে ইউরিনারি ব্লাডার, তারপরে ইউজিপি হচ্ছে ইউরিনি জেনিটাল ফ্লুইড, ঠিক আছে, এই সবগুলা তোমার দেখানো হয়েছে। তাহলে একটা রুই মাছের কিডনি সাধারণত এরকম থাকে, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এখানে যেমন বলা হচ্ছে দ্য টু কিডনিজ আর ফিউজড ইন দ্য মিডল, এই যে দুইটা কিডনি মাঝখানে তোমার ফিউজ হয়ে যায়, ফর্মিং এ ফ্ল্যাটেন্ড উইং লাইক মিডল পোর্শন অফ দ্য ট্রাঙ্ক কিডনি, যেটা করে কি এই যে একটা উইং লাইক, হ্যাঁ, পাখার মতো তোমার একটা পালক পাখার মতো একটা উইং লাইক একটা স্ট্রাকচার করে, ওই জায়গাটা ফিউজ থাকে এবং সেই অংশটাকে বলা হয় ট্রাঙ্ক কিডনি। From this wing-like structure, two tube-like structures are given out anteriorly, which are separated from each other.
তারপরে ওখান থেকে তোমার দুইটা সামনের দিকে চলে আসে, যেটা সেপারেটেড হয় একটা আরেকটা থেকে। At the anterior end of these tubes are present sac-like structure known as head kidney, এবং ওই দুইটা উপরের দিকে গিয়ে সেপারেট হয়ে এখানে একটা স্থলের মতো হয়, দুইটা sac-like, এদেরকে বলা হয় হেড কিডনি। বুঝতে পারছো? The two জি head স্যার। kidneys are separate, এখানে হেড কিডনি দুটো সেপারেট। Posteriorly, এটা যখন নিচের দিকে কি হয়, from the middle part of the trunk kidney the kidneys become narrow, ওখান থেকে মাঝখান থেকে সেটা তোমার আস্তে আস্তে ন্যারো হয়ে তোমার নিচের দিকে আসতে থাকে। বুঝতে পারছো? ন্যারো। This part is called as tail kidney, এবং এই পার্টটাকে কি বলা হয়? তোমার tail kidney বলা হয়। Externally, a depression is visible which indicates that they are two structure. এখানে একটা তোমার এক্সটার্নালি বাইরে থেকে যদি দেখা যায় একটা ডিপ্রেশন, মানে ওই জায়গাটুকু এই মাঝখানের জায়গাটুকু একটু মানে ট্যাপ খাওয়ানো, বুঝো তো, মানে একটু চাপ খাওয়ানো, ঠিক আছে, নিচের দিকে একটা ডিপ্রেশন ইজ ভিজিবল উইথ ইন্ডিকেট দ্যাট দে আর টু স্ট্রাকচার। এই ডিপ্রেশনটা, চাপটা দেখে বোঝা যাবে এটা তোমার একটা দুইটা স্ট্রাকচার। দ্য টেল কিডনি আর অলসো ফিউজড, এবং এই টেল কিডনি যেটা আছে এই টেল কিডনিটাও তোমার ফিউজ থাকে, হ্যাঁ, একসাথে তোমার ফিউজ থাকে। এটা তো আমরা দেখলাম আগে। আচ্ছা, এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে টাইপস অফ কিডনি অন দ্য বেসিস অফ গ্লোমেরুলাস। হ্যাঁ, গ্লোমেরুলাসের উপর বেস করে কিডনিকে তোমার ভাগ করা যায় কিভাবে। দ্য কিডনি হুইচ হ্যাভ লেস গ্লোমেরুলাস, কিছু কিডনি আছে যাদের গ্লোমেরুলাসের সংখ্যা কম থাকে, আর কিছু আছে বুঝতে পারছো? দ্য কিডনি হুইচ হ্যাভ লেস গ্লোমেরুলাস, তাদের যেমন ব্রোস ফিশ, লোকিয়াস, হ্যাভ পোরলি ভাস্কুলারাইজড কিডনি। কিছু আছে খুব ভাস্কুলারাইজড, মানে আর কি ভাস্কুলারাইজড, বুঝো তো? জি জি স্যার, স্যার। ব্লাড ভেসেল অনেক জি বেশি স্যার। পরিমাণে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা যে কিছু কিছু ধরো ফোমের কথাই ধরো, ঠিক আছে, একটা ফোমকে যদি দেখি একটু ফোলা, চাপ দিলে অনেক তোমার চুকে যায়, এটা ভিতরে অনেক স্পেস থাকে আর কি, হ্যাঁ, কেমন কিছু স্ট্রাকচার থাকে যার ফলে ওখানে স্পেস থাকে। এই হচ্ছে পোরলি ভাস্কুলারাইজড, যেমন মিক্সোসেফালাস হ্যাভ নো গ্লোমেরুলাস। কিছু মাছের কিডনি আছে যেগুলোতে তোমার গ্লোমেরুলাস থাকে না, এদেরকে তোমার টোড ফিশ বলা হয়। ব্লাড সাপ্লাই ইন হ্যাঁ, হ্যাভ নো গ্লোমেরুলাস, এটা হচ্ছে টোড ফিশ থাকে। ব্লাড সাপ্লাই, এখানে দেখো গ্লোমেরুলাস, কাকা গ্লোমেরুলাস বলা হয় এ মাস অফ ক্যাপিলারিজ কয়েলড ইনসাইড দ্য ক্যাপসুল। একটা ক্যাপসুলের ভিতরে অনেক তোমার রক্তনালী যখন একদম দলা পাকায় থাকে, ক্যাপসুলের মতো থাকে, সেটাকে বলা হয় কি? গ্লোমেরুলাস। এ মাস গ্লোমেরুলাস। অফ ক্যাপিলারিজ কল্ড ইনসাইড দ্য ক্যাপসুল, ঠিক আছে, এটাকে বলা হয় গ্লোমেরুলাস। এ গ্লোমেরুলাস ইজ এনক্লোজড ইন দ্য স্যাক। গ্লোমেরুলাসটা কিসের মধ্যে থাকে? একটা থলির ভেতরে থাকে। ফ্লুইডস from blood in the glomerulus are collected in the Bowman's capsule, that is glomerular filtrate, ঠিক আছে। এই যে তোমার এই যে এখানে যে ব্লাড, ঠিক আছে, এই যে গ্লোমেরুলাসটা যেটা আছে, এই গ্লোমেরুলাসটা এখানে তো ব্লাড তোমার আসে, এটার থেকে তোমার এই ছেকে এই অংশটা, বুঝতে পেরেছো? জি স্যার। এই অংশটা কিন্তু এই ব্লাড গুলাকে ছেকে ব্লাড থেকে যা যা নিয়ে আসে নিয়ে যায়, এটাকে বলা হয় কালেক্টেড অন দ্য বোমেস ক্যাপসুল, দ্যাট ইজ গ্লোমেরুলার ফিল্ট্রেট। এটাকে এই যে ছেকে যে অংশগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট, এন্ড ফার্দার প্রসেসড অ্যালং দ্য নেফ্রন টু ফর্ম ইউরিন। এবং এই জায়গাটুকু থেকে তোমার ছেকে এই বোমেস ক্যাপসুলটা নিয়ে যায়, নিয়ে তারপরে এই যে এখানে যে রক্তনালিকা, ঠিক আছে, এখানে আসে এখান থেকে এরা ছেকে তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেট বলা হয়। এই গ্লোমেরুলার ফিল্ট্রেট গুলো তোমার এখানে যায়, ঠিক আছে, এখানে গিয়ে এগুলা এখান দিয়ে যায়। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এখন হচ্ছে ব্লাড সাপ্লাই ইন ফিশ কিডনি। ফিশ কিডনি হ্যাজ এ ডুয়াল ব্লাড সাপ্লাই। কিডনিতে তোমার দুই ভাবে তোমার ব্লাড সাপ্লাই হয়, একটা হচ্ছে রেনাল আর্টারি এন্ড রেনাল পোর্টাল ভেইন, ঠিক আছে। কিডনিতে সাধারণত দুই রকমের ব্লাড সাপ্লাই হয়, একটা হচ্ছে রেনাল আর্টারি আর হচ্ছে রেনাল পোর্টাল ভেইন।
আচ্ছা, এখন এই দুইটাতে কি ধরনের ব্লাড থাকবে বলতো? একটা কিন্তু আর্টারি আর একটা হচ্ছে ভেইন। স্যার আর্টারিতে তো জেনারেলি অক্সিজেনেটেড ব্লাড থাকে। ভেরি গুড। আর ভেইন? স্যার ভেইনে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। আচ্ছা, ডিঅক্সিজেনেটেড। ভেইনে থাকবে স্যার কার্বন ডাইঅক্সাইড যুক্ত কার্বন blood। ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, এটা ঠিক আছে, ওটা থাকবে। কেন কিডনিতে এগুলো আসতে হবে বলতো? স্যার আপনার কথা ভালো মতো শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি একটু একটু দাঁড়িয়েছিলাম, এই জন্য শোনা যাচ্ছে না। এখন একজন আর্টারির মাধ্যমে থাকবে অক্সিজেনেটেড ব্লাড, আর ভেইনের মাধ্যমে আসবে ডিঅক্সিজেনেটেড অথবা কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। এই দুই ধরনের ব্লাড কিডনিতে কেন আসতে হবে? স্যার বডি মেটাবলিজমের কারণে যে নাইট্রোজেনাস ইন প্রোডাক্ট গুলি হয় ওইখানে। হ্যাঁ, বলো। কিডনি মূলত এটা ছাঁকনের কাজ করে। তো ব্লাডের মাধ্যমে যেহেতু আমাদের সকল ধরনের নিউট্রিশন গুলি পাস হয়, তো ব্লাডই তো আসবে স্যার। তাইলে সেটা হচ্ছে ভেইনের মাধ্যমে আসবে, এই তো? জি স্যার। জি স্যার। তাহলে আর্টারির মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড কেন আসতে হবে? স্যার কিডনিতে যেন অক্সিজেনের সাপ্লাইটা পায়, এই জন্য স্যার Very আর্টারির good, মাধ্যমে very good. ফাংশন তুমি জন্য স্যার। তুমি কে? তোমার নাম কি বলো? বাড়ি কোথায় বলো? স্যার মুসাম্মদ শাহিনা পারভিন, বাসা বরিশালে স্যার। ওরে, বরিশাল থেকে ঘুরে আসলাম না ওই দিন? জি স্যার। স্যার দাওয়াত বরিশালে মানে আর বললো না, তোমাদের বরিশাল গিয়ে খালি খালি নান কিন্তু গ্রিল খায়, আসলে না নান স্যার। গ্রিল খায়, খালি নান গ্রিল খায়, খালি নান গ্রিল খায়, অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ? কেন স্যার ভাত মাছ খান নাই স্যার? ভাত মাছ পাওয়া যায় নাকি? কি বললেন স্যার? কি বললেন? তোমরা তো বাসায় খাও, তোমরা রেস্টুরেন্টে গিয়ে দেখো, সবচেয়ে সহজ খাবার খালি নান আর গ্রিল। আশ্চর্য। তো স্যার তুমি যেটা আপনারা হয় হ্যাঁ বলো। স্যার এই পাশে মনে হয় ভালো রেস্টুরেন্ট ছিল, ওগুলাতে স্যার অন্য খাবারগুলো ভালো করে। হ্যাঁ, তোমার কাছে খোঁজ নিয়ে যাবো নেক্সট টাইম যখন যাবো, ঠিক আছে? তুমি রেস্টুরেন্টের নাম পাঠিয়ে দিও। ওকে স্যার। তো পরে তুমি একদম এক্সিলেন্ট একটা অ্যান্সার করেছো। কিডনি তো একটা অর্গান, ঠিক আছে? ওই অর্গানটা বা যে কোনো অর্গানটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের অবশ্যই অক্সিজেন তাদের মধ্যে সাপ্লাই যেতে হবে। এখন বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। অবশ্যই ওদেরকে অক্সিজেন যেতে হবে। আমি যদি অন্য অর্গানগুলোর কথা বলি, ধরো যে কোনো একটা অর্গানের কথা তুমি চিন্তা করো, তো ও প্রত্যেকটা অর্গান বেঁচে থাকার জন্য তারা অক্সিজেন যুক্ত রক্ত তাদের ওই অর্গানে যাবে। তার মানে অক্সিজেন যুক্ত রক্ত যাবে, ওইটাকে ওই অর্গানটাকে বাঁচিয়ে রাখবে। প্লাস হচ্ছে ওখানে যে মেটাবলিজমের মাধ্যমে যে ইয়েগুলো আসলো, তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড যেগুলো তৈরি হলো বা এক্সক্রিটরি প্রোডাক্ট যেগুলো তৈরি হলো, ওইগুলা কি করবে? সে ওখান থেকে নিয়ে আসবে। এই তো ব্লাড সার্কুলেশন বা রেসপিরেশন, তো ওইটাই তো তোমাদের যে ম্যাডাম যেটা করেছে, ব্লাড সার্কুলেশন এন্ড রেসপিরেশন, জি স্যার। যে রক্ত গিলের মধ্যে, গিল থেকে অক্সিজেন গিলে ওই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে। গিলের মধ্যে থাকা অবস্থায় সে অক্সিজেন পানি থেকে নিবে এবং পানিতে সে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে সে যখন ওই রক্তটা যখন পুরাটাই অক্সিজেন রিচ হলো, তখন সেই অক্সিজেন রিচ ইয়েটা তোমার অক্সিজেন রিচ রক্তগুলা কি করবে? সারা শরীরে যেতে হবে, তাই তো? সারা জি, স্যার। শরীরে যেতে হবে দুইটা কারণে। একটা হচ্ছে যে ওখানে অক্সিজেন না গেলে ওই অর্গানটা বেঁচে থাকবে না। প্লাস হচ্ছে সে যখন প্রত্যেকটা অর্গানে যখন অক্সিজেন দিবে, ওই আগে যে অক্সিজেন দিয়ে আসছিল, ওখানে যে মেটাবলিজমের ফলে অক্সিজেন ব্যবহৃত হয়ে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সে তখন কার্বন ডাইঅক্সাইডটা তাকে দিয়ে দিবে, আর ওতে আবার নতুন করে মেটাবলিজমের জন্য আবার বেঁচে থাকার জন্য সে অক্সিজেন নিয়ে নিবে। এই তো এইভাবেই তো হয় বিষয়গুলো। এবং সারা জি, স্যার। শরীর থেকে আবার অক্সিজেন বহন করে নিয়ে যায় আর কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে। নিয়ে এসে সরাসরি কোথায় যাবে? সরাসরি কিন্তু আবার গিলে যাবে। গিলে গিয়ে আবার সে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিবে, পানি থেকে সে অক্সিজেনটা নিবে। এইটা হচ্ছে প্রত্যেকটা অর্গানের বিষয়। কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিডনির বিষয় হচ্ছে, বিকজ এজ ইট ইজ এন এক্সক্রিটরি অর্গান, all the excretory products formed in the whole body must be enter into the kidney. বুঝতে পেরেছো?
এই যে এক্সক্রিটরি শুধুমাত্র তো কার্বন ডাইঅক্সাইড না, আরো তো ওই মেটাবলিজমের মাধ্যমে তো আরো কিছু তৈরি হয়, তাই না? তো এই জিনিসগুলা কিন্তু শরীর থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু ওই সব ব্লাডগুলোকে আবার তোমার কিডনিতে আসতে হবে, ঠিক আছে? এক্সক্রিশন কিন্তু তোমার গিলের মাধ্যমে হয়, এটাও তো পড়েছো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কিন্তু মেজর এক্সক্রিটরি অর্গান হচ্ছে কিডনি। তাহলে গিলে যেমন কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে, কিছু তোমার আয়নও বের করে দিবে, কিছু সল্ট বের করে দিবে, সিমিলারলি অন্য যে প্রোডাক্ট গুলো আছে যেটা বডির জন্য শরীরের জন্য ক্ষতিকর, এরা কিন্তু আবার এই ভেইনের মাধ্যমে তোমার কিডনিতে আসতে হবে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কিডনির সাপ্লাই এবং অন্যান্য অর্গানের সাপ্লাইয়ের মধ্যে একটা বেসিক একটা ডিফারেন্স। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। Acha, the fish kidney has a dual blood supply, renal artery and renal portal vein. Renal artery is to send blood to glomeruli where the high blood pressure helps to produce glomerular filtrate. আর হচ্ছে renal portal vein হচ্ছে connected to the capillary network around the kidney tubule and their blood joins that coming from the capillary bed within the glomerulus. ঠিক আছে? এই দুই ভাবে সাধারণত তোমার এই ফাংশনটা হয়ে থাকে। আচ্ছা, এখন হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল ইউনিট অফ এ মেসোনেফ্রিক কিডনি। মেসোনেফ্রিক কিডনি ইজ মেড আপ অফ মেনি স্ট্রাকচারাল ইউনিটস অর মেসোনেফ্রস। ঠিক আছে? এই মেসোনেফ্রিকের মধ্যে অনেকগুলো স্ট্রাকচারাল ইউনিট থাকে যেটাকে আমরা মেসোনেফ্রস বলি। ঠিক আছে? যেমন হচ্ছে তোমার কিডনি স্ট্রাকচারাল ইউনিট কি বলতো? Nephron. নেফ্রন স্যার। নেফ্রন। এই নেফ্রনটাই মেসোনেফ্রিক কিডনিটা আমরা বলছি কি মেসোনেফ্রস। মেসোনেফ্রাস। ঠিক আছে? জি স্যার। মেসোনেফ্রিক কিডনির ক্ষেত্রে আমরা নেফ্রনটাকে কমনলি এটাকে বলা হয়, দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ কিডনি ইজ কমনলি কল্ড এজ নেফ্রন, কিন্তু হেয়ার ইজ দ্য উই আর টকিং অ্যাবাউট দ্য মেসোনেফ্রিক কিডনি। সেই ক্ষেত্রে আমরা যেহেতু মেসোনেফ্রিক কিডনি বলছি, সেই ক্ষেত্রে আমরা মেসোনেফ্রন। আচ্ছা, নেফ্রনস নন নেফ্রন। ইচ নেফ্রন কনসিস্টস অফ রেনাল কর্পাসল। একটা নেফ্রনের মধ্যে কি থাকে? রেনাল কর্পাসল থাকে, যেটাকে আমরা মাল্টিজিয়ান বডি বলি, আর হচ্ছে কিডনি টিউবুল। ঠিক আছে? দুইটা অংশ। এই যে দেখো, একটা হচ্ছে এই যে দেখো রেনাল কর্পাসল, আর হচ্ছে তোমার বাকি অংশটা হচ্ছে তোমার কিডনি টিউবুল। ঠিক আছে? তো the tubule join in collecting ducts that finally lead to outside through the mesonephric duct. এই যে তোমার টিউবিউল গুলো আছে এবং এইগুলা জয়েন ইন কালেক্টিং, এবং এইগুলা একসাথে তোমার জয়েন হয়ে একটা কালেক্টিং ডাক্ট হয়, দ্যাট ফাইনালি, যেটা শেষ মুহূর্তে কি হয়, ফাইনালি লিড টু আউটসাইড, যেটা বাইরের দিকে কি হয়, থ্রু দ্য মেসোনেফ্রিক ডাক্ট, যেটা মেসোনেফ্রিক ডাক্টের মাধ্যমে তোমার বাইরের দিকে সংযুক্ত হয়। দ্য রেনাল কর্পাসল ইজ মেড আপ অফ এ ডবল ওয়াল বোমেন্স ক্যাপসুল। এই যে রেনাল কর্পাসল, এই রেনাল কর্পাসের মধ্যে কি থাকে? একটা তোমার ডবল ওয়াল বোমেন্স ক্যাপসুল থাকে। ঠিক আছে? এই যে বোমেন্স ক্যাপসুল থাকে, এটা হচ্ছে একটা ক্যাপসুলের মতো, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আর এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে কি থাকে? তোমার গ্লোমেরুলাস থাকে, ভিতরে থাকে গ্লোমেরুলাস। এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, আর এই অংশটাকে বলা হয় রেনাল কর্পাসল। বুঝতে পেরেছো? জি স্যার। ইচ টিউবিউল কনসিস্টস অফ সেভারাল সেগমেন্ট। এই একটা টিউবিউলের মধ্যে এই টিউবিউলগুলোকে আবার কয়েকটা সেগমেন্টে ভাগ করা যায়। এই যে টিউবিউলগুলোকে আবার কয়েকটা সেগমেন্টে, একটা হচ্ছে প্রক্সিমাল সেগমেন্ট, আর একটা হচ্ছে ডিস্টাল সেগমেন্ট। যে সেগমেন্টগুলোর প্রথম দিকে সামনের দিকে সেটাকে বলা হয় প্রক্সিমাল, আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ডিস্টাল সেগমেন্ট, আর হচ্ছে লাস্টে যেটা থেকে কালেক্টিং ডাক অথবা টিউব, এইগুলো হচ্ছে কালেক্টিং ডাক অথবা টিউব। ঠিক আছে? এইগুলা একসাথে হয়ে তোমার এখানে কালেক্টিং হয়। Materials to be excreted pass from a glomerulus into the capsule and its draining tubule, hence go via the kidney duct towards the extremity. The materials to be excreted pass from a glomerulus. Material যেগুলো এক্সক্রিট হতে হবে সেটা কি হয়? প্রথম গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে যায় into the capsule, এবং সেটা থেকে তোমার ক্যাপসুলের মধ্যে, বোমেন্স ক্যাপসুলের মধ্যে যে গ্লোমেরুলাস থাকে তার মাধ্যমে যায়, and its draining tubule, এবং পরবর্তীতে এগুলা তোমার এখানে যায়, এখান থেকে তোমার ছেকে তারপরে এখানে জমা হয়, এই গ্লোমেরুলাসের মধ্যে, বোমেন্স ক্যাপসুলের মধ্যে জমা হয়, এবং জমা হয়ে কি হয়, ইট ড্রেনিং টিউবিউল, হেন্স গো ভায়া দ্য কিডনি ডাক্ট টুয়ার্ড দ্য এক্সট্রিম। পরবর্তীতে সেগুলা ওই যে কিডনি টিউবিউল হয়ে এসে তোমার কালেক্টিং ডাক্ট হয়ে পরে শরীর থেকে বের হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমার
এই শুনতে পাচ্ছ এখন? জি স্যার। স্যার জি স্যার। এতক্ষণ তো শোনা আর যায়নি। এতক্ষণ তো কোনো কিছু শোনা যায় নাই। স্যার এতক্ষণ আপনার যে আমি মাইক্রোফোন আনমিউট ছিল, মিউট ছিল স্যার। এতক্ষণ যে আমি অন্য জায়গায় কথা বলছিলাম এই জন্য, বুঝো নাই? জি স্যার। কত কিছুই তো করতে হয়, বুঝো না কেন তোমরা? জি তোমরা স্যার। তো মাঝে মাঝে আমাদেরকে ফাঁকি দিয়ে ঘুমাও, এই করো সেই করো, বুঝো না? না স্যার। স্যার আপনি জিজ্ঞেস করলেন তাই বললাম স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো যে এই যে আগের যে ছবিটা দেখলাম, এই ছবিটাকে যদি আমরা আরেকটু এক্সপ্লেইন করি, ঠিক আছে, তাহলে এরকম একটা বিষয় আসবে। ঠিক আছে, এখানে দেখো এই ছবিটাকে আমি বেশি প্রেফার করি এটার চেয়ে। বুঝতে পারছো? জি জি এখানে স্যার। দেখো ব্লাড ইন, এটাকে বলা হয়, কোনটাকে গ্লোমেরুলাস বলা হয়, কোনটাকে বোমেন্স ক্যাপসুল বলা হয়, ঠিক আছে, এবং সেটা তোমার বোমেন্স পোডোসাইট বলা হচ্ছে, ঠিক আছে, যেখানে তোমার সেলগুলা দেখা যায়। দেখো যে এই যে বোমেন্স ক্যাপসুলের যে অংশটা, এই অংশটা কিন্তু তোমার পুরাটাই তোমার সেল দিয়ে তৈরি, দেখেছো? পোডোসাইট, এই যে জি ছোট স্যার। ছোট 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 সেল না, পুরাটা জি যদি স্যার। এইদিকে সেল হয়ে আসছে, এইদিকে সেল, এদিকে সেল, এদিকে সেল, পুরাটাই সেল, এগুলো হচ্ছে তোমার কালেক্টিং ডাক্ট, ঠিক আছে, এবং সেটা পরবর্তীতে ইউরিন হয়ে আসছে। তাহলে ব্লাড ইন, ঠিক আছে, এখানে ব্লাড ঢুকলো, তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্লাড আউট হয়ে আসলো। এটাকে বলা হয় রেনাল ভেনিউল, তারপর পেরিটিউবাল ক্যাপিলারিস, ঠিক আছে। এখানে যে ক্যাপিলারি গুলো আছে, যেটা কি করে এই এই যে টিউব টিউব যেটা আছে, কিডনি টিউবিউল যেটা আছে, বা রেনাল টিউবিউল যেটা আছে, এই রেনাল টিউবিউলটাকে তোমার কি করে, তোমার ক্যাপিলারি গুলো তোমার একদম পেঁচায় রাখে। এই জন্য এটাকে বলা হয় পেরিটিউবিউলার ক্যাপিলারিস এগুলাকে, ঠিক আছে। এবং এখানে দেখো তিনটা কালার আছে, কালার গুলো বুঝতে পারছো? এই যে জি স্যার। এইটুকু পর্যন্ত জি একটা স্যার। অংশ, তারপর এইটুকু পর্যন্ত একটা অংশ, আর বা এইটুকু একটা অংশ। এই তিনটা জিনিসকে কিন্তু তিনটা ভাগে ভাগ করা। একটা এই অংশটুকে বলা হয় সাইট অফ ফিল্ট্রেশন, যেখানে শুধুমাত্র ফিল্টার করা হয়। এখানে বলা হয় সাইট অফ সিক্রেশন এন্ড অ্যাবজর্পশন। এই অংশে কিন্তু কি হয়, সিক্রেশন হতে পারে, আবার অ্যাবজর্পশন হতে পারে। আর এই অংশটাকে বলা হয় ইউরিন প্রসেসিং, যেখানে ইউরিনটা তোমার প্রসেস হয়ে তারপরে ইউরিন আকারে বের হয়ে যায়। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আজকে মাথার মধ্যে এইটুকুই রাখো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব তোমাদেরকে এক্সক্রিশন, ঠিক আছে। জি স্যার। তোমাদের যে জি কোনো স্যার। চ্যাপ্টারের যদি কোনো কিছু সমস্যা থাকে আমাকে একটু আগে বলবা, তাহলে আমি তোমাদেরকে একটু ইয়ে করে দেবো। স্যার আমাদের আগের চ্যাপ্টারে স্যার একটু সমস্যা ছিল হ্যাঁ হ্যাঁ, কি বলো? স্যার, আগের চ্যাপ্টারে একটু সমস্যা ছিল স্যার। আগে টেম্পারেচার রেগুলেশনে স্যার একটু সমস্যা ছিল স্যার। হ্যাঁ, কোথায় বলো তো? স্যার কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জটা যে স্যার ফিশে হচ্ছে স্যার, যেগুলো এন্ডোথার্মিক ফিশে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ হচ্ছে স্যার। হুম। স্যার এক্ষেত্রে আমাদের ফিশের যে আর্টারিটা থাকে স্যার ডরসাল অ্যাওর্টা, মানে ডরসাল পাশে যে থাকে, ভেইনটা থাকে স্যার ল্যাটারাল লাইনের কাছাকাছি স্যার। তাহলে স্যার এখানে ভেইন যদি স্যার ওয়ার্ম ব্লাড ক্যারি করে, তাহলে কিভাবে স্যার ওই এতটুকু দূরত্ব মেনটেন করে স্যার তারা হিট ট্রান্সফার করে স্যার? আমি তোমার কথাটা খুবই আস্তে শুনতে পাচ্ছি। তুমি মানে এই ওই ব্লাডের সার্কুলেশনের সাথে এটা মানে ইয়ে করছো, এই তো? স্যার আমাদের একটা ছিল না, টেম্পারেচার রেগুলেশন বাই এন্ডোথার্মিক অ্যানিমেলস ছিল না স্যার, কাউন্টার কারেন্ট হিট এক্সচেঞ্জ। হ্যাঁ 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 হ্যাঁ, বলো, হ্যাঁ বলো। এখানে আমাদের দেখছি যে স্যার ভেইন গুলো স্যার নরমালি হিউম্যানের ক্ষেত্রে স্যার আর্টারিটা থাকে ওয়ার্ম ব্লাডেড, আর ভেইনটা থাকে একটু তুলনামূলক কোল্ড ব্লাডেড, হুম কোল্ড থাকে স্যার। হুম আর যেগুলো স্যার অ্যাকোয়াটিক ফিশ স্যার, এন্ডোথার্মিক যে ফিশ গুলো যেমন টুনা স্যার, হুম। এদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে স্যার ভেইনটা থাকে ওয়ার্ম ব্লাডেড, কারণ এর ল্যাটারাল লাইন বরাবর থাকে, আর আর্টারিটা থাকে হলো ডোরসাল পাশে, এই জন্য ওদের এটা হলো। আর যেহেতু গিল থেকে ডিরেক্ট আর্টারিতে ব্লাড আসে ইসের মাধ্যমে, কিডনির কি বলে স্যার, হার্টের মাধ্যমে, এটা সেজন্য হচ্ছে সেখানে তুমি সেটা একটু তুমি কোল্ড তুমি থাকে তুমি তুমি কোন এনভায়রনমেন্টের কথা বলছো? কোন এনভায়রনমেন্টে? স্যার। ওয়াটার অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। ওয়াটার তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, মানে কোনটা আর্টারি এবং ভেইনের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্সটা কেন থাকে সেটা তো বুঝতে পারো। জি স্যার, এটা বুঝছি। ঠিক আছে, আচ্ছা, এনিওয়ে, এখন আমরা তোমাদেরকে যে জিনিসটা পড়িয়েছি সেটা কিন্তু হচ্ছে একটা ইয়েতে, একটা নির্দিষ্ট একটা এনভায়রনমেন্টে, যে এনভায়রনমেন্টে সাধারণত টেম্পারেচারটা বাইরের যে টেম্পারেচার, যে এনভায়রনমেন্টে সে থাকে ওখানকার টেম্পারেচার অনেক কম থাকে।
বুঝতে পেরেছো? জি স্যার। তাদের স্যার। বডির যে টেম্পার, এখন তুমি যদি ওই যে মেকানিজমটা আমি যেটা বলছি কাউন্টার কারেন্টের যে মেকানিজমটা, এই মেকানিজমকে যদি তুমি আমাদের ট্রপিক্যাল রিজিয়নের নদী পুকুরের সাথে তুলনা করো তাহলে কিন্তু হবে না। জি স্যার। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে সমুদ্রে যেখানে ওই মাছটা যে এনভায়রনমেন্টে থাকে ওখানে তার টেম্পারেচারটা, পানির টেম্পারেচারটা হয়তো 18 ডিগ্রি টেম্পারেচার বা 15 ডিগ্রি টেম্পারেচার, আর পানি তারা শরীরে মেনটেন করতেছে 37 ডিগ্রি টেম্পারেচার। জি স্যার। ঠিক আছে, মানে তোমাকে যে এনভায়রনমেন্টে থাকবে এই এনভায়রনমেন্টের সাথে বডি টেম্পারেচার একটা ডিফারেন্স থাকতে হবে। জি স্যার। আর নরমালি আমরা আমরা যেটা যে তুমি যে মাছের কথাগুলো বলছো বা যেটা কথা এটা কিন্তু তোমার এই ট্রপিক্যাল রিজিয়নে যে ওয়াটার টেম্পারেচার যেটা থাকে তার চেয়ে 2-3 ডিগ্রি হয়তো এদিক সেদিক হতে পারে তোমার ভেইন এবং আর্টারির মধ্যে। ঠিক আছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। এদের সাথে ওইটার কোনো ইয়ে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনাল একটা তোমার হোমিওস্টেসিস। ঠিক আছে, তারা কিভাবে নিজেদের মধ্যে ওই টেম্পারেচার ইয়ে করবে। কিন্তু আমরা যেটা পড়েছি সেটা কিন্তু ভেরি মাচ স্পেশাল ফর দ্য মেরিন অ্যানিম্যাল, মেরিন ফিশেস, where the outer water temperature is below 18 to 15 degrees Celsius, and body temperature they maintain the body temperature is about 37 degrees 7 degrees Celsius. বুঝতে স্যার পেরেছো? তাহলে কি স্যার কাউন্টার কারেন্ট হিট চেঞ্জে আসলে স্যার আমরা কি স্যার এই ডলফিন দিয়ে যেটা পড়েছেন ওইটা দিব নাকি স্যার টুনা দিয়ে যেটা পড়েছেন ওইটা দিব স্যার? না না, তোমার টুনার ক্ষেত্রে তো তোমার ওদের একদমই পুরাটাই তোমার রেড মাসেল আছে, এদের প্রচুর পরিমাণে কিন্তু এমনি মেটাবলিক হিট প্রডিউস হয়। বুঝতে পেরেছো? জি স্যার। আর এদের ক্ষেত্রে তোমাকে দিতে হবে ডলফিনটাই, ভেরি স্পেসিফিক, কারণ ফ্লিপার ব্লাবার তো থাকতে হবে এখানে। ঠিক আছে, ব্লাবার এই জি, স্যার। জিনিসটাই তোমার ডিটেলস দিবে ওখানে। ওকে স্যার। আর কিছু? না স্যার এটাই স্যার। আর কি কিছু বলবা? না স্যার। আচ্ছা, Okay, তাহলে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, কি বলো? জি স্যার। স্যার আরেকটা